অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন, প্রধান উপদেষ্টার শোক। সরকারের নির্বাচনী রোড ম্যাপ স্পষ্ট নয়, বললেন রুহুল কবির রিজভী। এবং হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনী দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত হয়েছিল, মন্তব্য জামায়াত নেতা রফিকুল ইসলাম খানের। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা AFM হাসান আরিফ মারা গেছেন। আজ রাজধানীর ল্যাবেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। উপদেষ্টার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আবেদ চৌধুরী। এদিকে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন AF হাসান আরিফ। এর আগে 2001 থেকে 2005 সালের 28 এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন হাসান আরিফ। অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করলেও এটি এখনও সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আন্দোলনের শহীদ পরিবারদের সহায়তার জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্বাচনী রোড ম্যাপ প্রলম্বিত এবং তা সাধারণ মানুষের মাঝে প্রশ্ন তৈরি করেছে। এ সময় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে এটি যেন রাজকীয় দল না হয় সে বিষয়ে সতর্ক করেন। পরে আমরা বিএনপি পরিবার নামের একটি সংগঠন থেকে মোহাম্মদপুর এলাকার জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করল অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে যত ধরনের সহযোগিতা বিএনপি করে এসছে, তাকে সমর্থন দিয়ে এসেছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে রোডম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোডম্যাপ। এইটা আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে। কোনো উদ্দেশ্য আছে কিনা? আমরা খবরের কাগজ দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি যে জাতীয় নাগরিক কমিটি এই নামে একটি রাজনৈতিক দল করা হচ্ছে। ঠিক ভালো কথা, গণতন্ত্রের পথে যখন আমরা হেঁটে যাচ্ছি তখন যে কেউ রাজনৈতিক দল সেটা করতে পারে। এখন এটা অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এইটা করছেন, এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আছেন যারা নেতৃত্ব দিয়েছেন, তারা যদি দল করেন খুবই ভালো কথা, তারা গণতন্ত্রের জন্য দল করছেন। কিন্তু এইটা যেন আবার রাজকীয় দল হয়ে না ওঠে, এটা মাথায় রাখতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া সিন্ডিকেট এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সকালে রাজধানীর ধানমন্ডিতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে ন্যায্য মূল্যে নিত্যপণ্য বিক্রির জন্য কৃষকদের বাজার উদ্বোধনকালে তিনি কথা বলেন। মানিক মোহাম্মদ ওমর রিপোর্ট, ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের উদ্যোগে ন্যায্য মূল্যে নিত্যপণ্য বিক্রির জন্য কৃষকের বাজার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এ সময় বিএনপির গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীম, অ্যাবের আহ্বায়ক রাশিদুল হাসান হারুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া সিন্ডিকেট এখনও রয়ে গেছে। এখনও সেই সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণ করতে না পারাটাই একটা ব্যর্থতা। স্বাধীনতার পরে আওয়ামী লীগ সব ব্যবস্থা ধ্বংস করেছিল। আপনারা জানেন, যেটা আমি প্রথমে বললাম, ন্যায্য মূল্যে জনগণ পায় না,
নাই। সারা পৃথিবী থেকে রিলিফ আসছে, সেই রিলিফের মাল সীমান্তের ওই পর্যায়ে বিক্রি হয়েছে, বাংলাদেশের মানুষ পায় নাই। আজকে যেহেতু সব টাকা হাসিনা খায় ফেলছে, আওয়ামী লীগ খায় ফেলছে, তাই ব্যাংকে টাকা নাই, তাই আজকে জিনিসপত্রের দাম কমাইতে পারে নাই। নির্বাচন প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, রাজনীতিবিদরা নির্বাচনের কথা বলবেই, তবে বিএনপি ক্ষমতার কথা চিন্তা করে না। বিএনপি চায় জনগণের ক্ষমতা জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দিতে। রাজনীতিবিদরা তো নির্বাচনের কথাই বলবে, কিন্তু বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরেও তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন এদেশের রাজনীতির জন্য। যদি আমার নেতা তারেক রহমান যদি ক্ষমতা চাইতো, এর আগে আওয়ামী লীগ বহুবার বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে কয়টা মন্ত্রণালয় চান আসেন আমরা দিয়ে দেব। ওই ভাগাভাগি রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। যদি বিএনপি ক্ষমতা বিশ্বাস চাইতো, এই 5ই আগস্টের পরেও আন্দোলনকারী রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করে ক্ষমতায় যেতে পারত। আমরা চাই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে, আর জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাইতে, এটাই বিএনপি বিশ্বাস করে। এ সময় আওয়ামী লীগ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না অভিযোগ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগকে দেশের জনগণ কখনোই ক্ষমতায় আসতে দেবে না। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা। শেখ হাসিনার আমলে আইন শৃঙ্খলা বাহিনী দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে পেশাজীবী বিভাগের উদ্যোগে সদস্য সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, ফ্যাসিবাদের দোসররা যেখানেই আছে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। জামায়াত নেতা আরও বলেন, হাসিনার চট করে ঢুকে পড়ার কথা শুনে যারা উকিঝুঁকি মারার চেষ্টা করছেন তারাই বিপদে পড়বেন। হাসিনা দেশে আসতে চাইলে হ্যান্ডকাপ পরে আসামি হিসেবে আসতে হবে। এ সময় জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতির প্রত্যাশা পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। এই জায়গায় যদি কোন ভারতীয় এজেন্ট থাকেন, স্বৈরাচারের দোসর থাকেন, তাদেরকেও চিহ্নিত করতে হবে সরকারকে। তার কারণ এই দেশের হাজার হাজার মানুষ ভারতের এজেন্টদেরকে ক্ষমতায় বসানোর জন্য জীবন দেয় নাই। লক্ষ লক্ষ মানুষ ভারতের সেবাদাস, স্বৈরাচারী ফ্যাসিবাদের দোসর যারা, তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য, রাখার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রক্ত দেয় নাই। প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় উত্তরা লাভলিন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস। দুপুর 2টায় 12 নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের ওই রেস্তোরাঁয় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, রেস্টুরেন্টের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল এবং কোনো অগ্নি প্রতিরোধক ব্যবস্থা ছিল না বলেও জানায় ফায়ার সার্ভিস। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর রেস্তোরাঁর ভেতর থেকে 7 জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে 6 জন পুরুষ ও 1 জন মহিলা। এর আগে সকাল 10:38 আগুনের সূত্রপাত হয়। পরে বেলা 11:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ শুরু করেন। এতে উত্তরা, টঙ্গী, বাড়িধারা, কুর্মিটোলা এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 12টি ইউনিট যোগ দেয়। গত সপ্তাহে বাজারের সব সবজি চড়া দামে বিক্রি হলেও এই সপ্তাহে বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে। সেই সঙ্গে বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজ ও আলুর দাম। গত 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে 20 টাকা ও আলুতে 10 টাকা কমেছে। তবে দাম বেড়েছে চাল ও মুরগির। হৃদয় খানের ছবিতে শান সাবির রিপোর্ট। রাজধানীর দোকানগুলোতে শীতের সবজির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। শীত মৌসুমের শুরু থেকেই রাজধানীর বাজারগুলোতে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ।
ফলে দাম কমেছে সব ধরনের সবজির। তবে মুরগির বাজারে এখন বিরাজ করছে অস্বস্তি। কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়ে সব ধরনের মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামে। বরাবরের মতোই ক্রেতাদের অভিযোগ, বাজার সিন্ডিকেটের কারণেই নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। আলুর দাম 70 টাকা, 20 টাকার আলু 80 টাকা, মুরগির মাংস 170 টাকা মানে 300 টাকা। তো কষ্ট করে যারা মাসিক বেতনে চাকরি করে ওদের তো একদম মানে জীবন বের হয়ে গেছে। বাজার নিয়ন্ত্রণ তো অবশ্যই করতে হবে, কিন্তু আসলে তো আমরা দেখতেছি যে প্রতিটা সরকারের সময় বাজার সিন্ডিকেট, চাঁদাবাজি, ট্রাক প্রতি চাঁদাবাজি, সিন্ডিকেট এবং কালোবাজারিদের হাতে বাজার জিম্মি হয়ে যাচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন গত সপ্তাহের তুলনায় অনেকটাই দাম কমেছে সবজির, আর সরবরাহ না থাকায় দাম বেড়েছে মুরগির। ব্রয়লার বিক্রি করতেছি আমরা 220 টাকা কেজিতে, বাইরে গেছে প্রায় 40 টাকা। এটা কেন বাড়ছে? মাল আসতেছে কম, চাহিদা বাইরে গেছে। শসা হলো 60 টাকা কেজি, বেগুন হলো 50 টাকা কেজি, সিম হলো 50 টাকা কেজি, মূলো হলো 30 টাকা কেজি, তারপর লাউ হলো 50 টাকা পিস, চিচিঙ্গা হলো 60 টাকা কেজি, ফুলকপি হলো 40 টাকা পিস, পাতাকপি 40 টাকা পিস, মরিচ 80 টাকা কেজি। গত সপ্তাহে আলু 70 টাকা ছিল নতুন আলু, এখন 60 টাকা চলতেছে। আর দেশি পেঁয়াজ আসলে 80 টাকা, এখন 70 টাকা চলতেছে, কিছুটা কমছে। হ্যাঁ অবশ্যই সামনে আরও কমবে, নতুন আলু দিতে আসতেছে, দাম আরও কমবে। তেলে প্রতি লিটারে 8 টাকা বাড়ছে, কিন্তু তেল পর্যাপ্ত পরিমাণে বাজারে আসতেছে না। কাস্টমাররা হতাশ হয়ে মানে তেল বেশি দিয়ে নিতেছে দাম। চালের পরিস্থিতি কেজিতে 8 টাকা 10 টাকা মিনিকেটে চালে বেশি, নাজির চালে বেশি। কেন বাড়ছে তা তো আমরা জানি না, আমরা মাল পাচ্ছি না, আমরা বেশি দিয়ে কিনে আনতেছি এবং কি বেশি দিয়ে ব্যস্ত আছি। বাজারে পর্যাপ্ত পরিমাণ শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে সবজির। হঠাৎ করেই বেড়ে গেছে মুরগি এবং চালের দাম। ক্রেতাদের অভিযোগ, সরকার বাজার মনিটরিং করলেই দাম কমতে পারে। সাব্বির, বিজয় টিভি, ঢাকা। এবার জেলা সংবাদ। ক্ষুদ্র ঋণ চালু করায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে ক্ষুদ্র ঋণের ভূমিকা অপরিসীম। দুপুরে ঠাকুরগাঁওয়ে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ক্ষুদ্র ঋণের মুভমেন্ট দিয়ে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন শুরু হয়েছে। এই পুঁজির কারণেই দেশের অর্থনীতি একটি জায়গায় পৌঁছেছে। এ সময় দেশের প্রতিটি এনজিও তাদের জায়গা থেকে দেশের উন্নয়নে কাজ করছে বলেও মন্তব্য করেন ফখরুল। সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ অনেকে উপস্থিত ছিলেন। পতিত আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনও দেশে ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। আজ খুলনার খালিশপুর প্রভাতী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খালিশপুর থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার গত 16 বছরে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। এ কারণেই বর্তমান অন্তর্বর্তী সরকারকে সকল রাজনৈতিক দল সহযোগিতা করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। খালিশপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক SM শফিকুল আলম মনা সহ অনেকে উপস্থিত ছিলেন। জুলাই আগস্টের আন্দোলনে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়। আর এই বিচার করতে না পারা হবে তাদের সীমাবদ্ধতা এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার। এমনটাই মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সমন্বয়ক সার্জিস আলম। আজ খুলনা শিল্পকলা একাডেমিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগে আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় জুলাই আগস্টের গণ আন্দোলনে নিজেদের নেতিবাচক ভূমিকার কারণে পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে এ থেকে উত্তরণের জন্য পুলিশকে সুনামের সঙ্গে কাজ করার আহ্বান জানান সার্জিস। অনুষ্ঠানে খুলনা বিভাগের 10 জেলার 58 শহীদ পরিবারের মাঝে 5 লাখ টাকা করে অনুদান দেয়া হয়। এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর
মাহবুবুর রহমান স্নিগ্ধ, বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন। আমরা কথা দিতে চাই, এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনারা যতদিন থাকবেন এই বাংলাদেশে, এই ফাউন্ডেশন এবং এই প্ল্যাটফর্ম ততদিন থাকবে এবং আপনাদের জন্য জীবনের বিনিময় হলো আপনাদের জন্য কাজ করে যাবে। এটা আমাদের সবচেয়ে বড় দায় এবং সবচেয়ে বড় দায়বদ্ধতা যে আমার প্রত্যেক শহীদ ভাইয়ের যে হত্যা, এই হত্যার বিচার করা, খুনি হাসিনার বিচার করা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত, যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা। দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেলের 2 আরোহীর মৃত্যু হয়েছে। আজ উপজেলার ভোগনগর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন 10 মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক। তিনি জানান, ঠাকুরগাঁও থেকে বাড়ি ফেরার পথে ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাটে ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই দুর্ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পলাতক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। যাচ্ছি খেলার সংবাদে। কেপ টাউনে 1 ম্যাচ হাতে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করেছে পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের 81 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে অল্প সময়ের মধ্যে 2 ওপেনার আব্দুল্লাহ শফিক ও সাইম আয়ুবকে হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। তবে তৃতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম জুটির করা 115 রানে ভর করে 329 রানের বড় অর্জন পায় সফরকারীরা। জবাবে হাইনরিখ ক্লাসেনের 97 রানের দুর্দান্ত ইনিংসের পরও টপ অর্ডারদের ব্যর্থতায় পাকিস্তানের কাছে 81 রানে হেরে যায় স্বাগতিকরা। এ ম্যাচে 32 বলে 63 রানের ঝোড়ো ইনিংস খেলা কামরান গুলাম পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। ম্যানচেস্টার ইউনাইটেডকে 4-3 গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টটেনহাম। ম্যাচে 13তম মিনিটে স্ট্রাইকার ডোমিনিক সোলাঙ্কের গোলে প্রথম লিড নেয় টটেনহাম। 46 মিনিটে স্পার্সদের লিড দ্বিগুণ করেন কলেসিভস্কি। আর 54 মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন সোলাঙ্কে। তবে এরপর দারুণভাবে ম্যাচে ফেরে ম্যান ইউ। 63তম মিনিটে 1 গোল শোধ করেন জশুয়া জিরকোজি। 70 মিনিটে স্কোর লাইন 3-2 করেন ডিয়ালো। অন্যদিকে 88 মিনিটে টটেনহামের হয়ে চতুর্থ গোলটি করেন সন হিউন মিন। ম্যাচের ইনজুরির সময়ে কোইভান্স ম্যান ইউর হয়ে আরও 1 গোল শোধ দিলে 4-3 গোলে জয় পায় টটেনহাম। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন, প্রধান উপদেষ্টার শোক। সরকারের নির্বাচনী রোড ম্যাপ স্পষ্ট নয় বললেন রুহুল কবির রিজভী। এবং হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনী দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত হয়েছিল, মন্তব্য জামায়াত নেতা রফিকুল ইসলাম খানের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম-মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।